গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে এসএসসি জিডির প্র্যাকটিস সেটে। তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসে যুক্ত হওয়ার আগে একবার শেয়ার করে দিবে ক্লাসটা প্রত্যেকে, যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আজকের প্র্যাকটিস সেটটা খুব সুন্দর এবং মজাদার প্রশ্নের সঙ্গে শুরু হবে। তোমাদের সামনে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা অলরেডি তোমরা কিন্তু আগের প্র্যাকটিস সেটে দেখেছিলে, যেখানে আমরা একটু প্রশ্নে মিস্টেক ছিল, প্রশ্নটাকে আমি সঠিক করেছি এবং আবার তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে করার চেষ্টা করবে এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটাকে একবার লাইক করে দেবে, চলো, এবং ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে স্যার। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে, একটি অর্ধগোলার্ধের ব্যাসার্ধ হচ্ছে 42 সেমি। আমার অর্ধগোলার্ধের কথা বলা হয়েছে, অর্থাৎ এই টাইপের আমার একটা অর্ধগোলার্ধ রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে, অর্থাৎ আর এর ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাকে 42 সেমি, অর্থাৎ 42 সেমি। তাহলে বলছে এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের অর্ধেক খুঁজুন। এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের অর্ধেক কত হবে আমাকে খুঁজতে বলেছে। তার মানে দেখো স্যার, এটা কি আমার অর্ধগোলার্ধ, বাঁকা পৃষ্ঠ তল কোনটা স্যার? এই যে এটুকু যে তলটা রয়েছে এটা হচ্ছে আমার কি স্যার? বাঁকা তল। এটুকুর তলটা হচ্ছে আমার বাঁকা তল। বাকি উপরের যে তলটা রয়েছে এটা কিন্তু বাঁকা তল না। যদি আমাকে মোট তল বলতো তাহলে এটুকুর ক্ষেত্রফল প্লাস উপরেরটারও ক্ষেত্রফল নিতাম, কিন্তু যেহেতু বলেছে শুধু বাঁকা তলের অর্ধগোলার্ধের বাঁকা তলের শুধু ক্ষেত্রফলটা বলেছে, সেই জন্য আমরা নিব কত? 2πr²। যদি বলতো মোট তলের অর্ধগোলার্ধের মোট তলের ক্ষেত্রফলটা বের করতে বলতো তাহলে কি নিতাম আমরা? 3πr²। শুধু বলেছে আমাকে যে বাঁকা তলের ক্ষেত্রফল, তাহলে বাঁকা তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr²। তাহলে 2 ইন্টু পায়ের মান কত স্যার? 22/7 ইন্টু আর এর ভ্যালুটা কত স্যার? আর এর ভ্যালু 42, তাহলে r² কত হয়ে যাবে? 42 ইন্টু 42, কাটাকাটি করো, 6 7 42, তাহলে কত হয়ে গেল এখানে? 44 ইন্টু এখানে কত হয়ে যাবে স্যার? 254। তাহলে 254 ইন্টু 44 যদি গুণ করো তাহলে কত হয়ে যাবে স্যার? হয়ে যাবে আমাদের 1100। আচ্ছা, 1100 কত হয়ে যাবে স্যার? 8 হয়ে যাবে। কত হয়ে যাবে? 1108। দেখে নাও একবার। তাহলে আমাদেরকে কি বলেছে যে এর বাঁকা তলের ক্ষেত্রফলের অর্ধেক খুঁজুন। অর্ধেক মানে কি? 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে কাটো, 5 2 10, 5 2 10। আচ্ছা, এখানে 88 হবে স্যার, মিস্টেক হয়েছে একটু, 88। আচ্ছা, 11,088 হবে। তাহলে কাটতে গেলে কত হয়ে যাবে? 44। তার মানে কত পেয়ে গেলাম? 5544। আর ক্ষেত্রফল মানে কি স্যার? বর্গ স্কোয়ার। কার বর্গ? আবার ইউনিট কিসে বলেছিল? 42 সেমি, তার মানে সেমি স্কোয়ার। তার মানে সেমি স্কোয়ার হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। 5544 সেমি স্কোয়ার হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। আমরা আগে বের করব বক্রতলের ক্ষেত্রফলটা বার করার পরে 2 দ্বারা ভাগ করে দেব। যেহেতু আমাকে বলেছে যে অর্ধেক ক্ষেত্রফলটা কত হবে, অর্ধেকটা খুঁজো, তাহলে অর্ধেক মানে কি? 2 দ্বারা ভাগ। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5544। কোথায় রয়েছে স্যার? এ দাগে অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, একেবারে খুব সহজ প্রশ্ন ছিল, দেখবে পরের প্রশ্নটা প্রত্যেকে করার চেষ্টা করবে স্যার। কি বলছে? খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে যে একটি সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে একটা সংখ্যা, এবং বর্ধিত সংখ্যা অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পরে সংখ্যাটা যত হয়েছে সেখান থেকে বলছে যে 20% হ্রাস পেয়েছে। তাহলে মূল সংখ্যা মোট কত শতাংশ পরিবর্তন হয়েছে? আমরা সংখ্যাটা জানি না, তাহলে স্যার এক্ষেত্রে তোমরা ধরে নিবে যে সংখ্যাটা 100। মূল সংখ্যাটা কত স্যার ধরে নিব? মূল সংখ্যাটা 100। তার মানে প্রথমে কি হয়েছে? মূল সংখ্যাটা আমার 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে 10% বৃদ্ধি পাওয়ার পরে আমার সংখ্যাটা কত হয়ে যাবে? 100তে 10% বৃদ্ধি পাওয়া মানে 10 যোগ করে দাও, সংখ্যাটা হয়ে যাবে 110। এবার কি বলেছে? বর্ধিত সংখ্যা। তার মানে বর্ধিত সংখ্যা কত পেলাম? বৃদ্ধি পাওয়ার পরে সংখ্যাটা কত পেলাম? 110। এবার এই 110টা আমার কত পার্সেন্ট কমে যাচ্ছে স্যার? এই 110টা বলছে 20% হ্রাস পেয়েছে। তার মানে 110-এর 20% কত হয়ে যাবে স্যার? 20/100 করে দিলে 0 0 0 0 সমান 22। তার মানে কত হ্রাস পেয়েছে? 22 পেয়েছে। তার মানে এই সংখ্যাটা আমার 20% হ্রাস পেয়েছে, মানে কত হ্রাস পেয়েছে? 22 হ্রাস পেয়েছে। তাহলে 22 বিয়োগ করে দাও, হয়ে যাবে 88। তার মানে দেখো তো, আমাকে বলেছে যে মূল সংখ্যাটা মোট কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে জিজ্ঞাসা করছে। তাহলে মূল সংখ্যা কত ছিল? 100, আর এখন বৃদ্ধি হ্রাস করার পরে কত হয়েছে? 88। তাহলে কত হ্রাস পেয়েছে স্যার? 12 হ্রাস পেয়েছে। তাহলে এই 12 হ্রাস পেয়েছে কত থেকে স্যার? 100-র মধ্যে থেকে। 100, মূল সংখ্যাটা কত ছিল? 100, 100 থেকে 12 হ্রাস পেয়েছে, তাহলে শতকরাই কত শতাংশ? তাহলে 100 দ্বারা গুণ করে দেবো, 0 0 কাটবে, 12%। তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে স্যার? 12%। তার মানে মূল সংখ্যাটা কত শতাংশ পরিবর্তন হলো? 12 শতাংশ পরিবর্তন হয়েছে। চলো
পরের প্রশ্ন দেখবে। কি বলছে স্যার নেক্সট প্রশ্ন? আচ্ছা, পরপর ছাড় থেকে রয়েছে ধারাবাহিক ছাড় থেকে, খুব সুন্দর প্রশ্ন। আশা করি তোমরা মেথডটা জানো। প্রত্যেক দিন আমরা একটা করে অঙ্ক করছি, আশা করি তোমাদেরকে বলে দেওয়ার প্রয়োজনই পড়বে না, অলরেডি তোমরা অ্যান্সার করে নিয়েছো। চলো তারপরেও আমি যারা নতুন রয়েছে তাদের জন্য বলে দিই। বলছি যে 15%, 20% এবং 24% ধারাবাহিক ছাড় কোন একটি একক ছাড়ের সমতুল্য হবে আমাকে কাউন্ট করতে বলেছে স্যার। তাহলে কত কত? 15%, আর একবার কত? 20%, আর একবার কত? 24%। তার মানে 15%-এর ভ্যালুটা স্যার আমরা কত জানি? 15 মানে 15/100, কাটাকাটি করতে গেলে কত হয়ে যাবে? 5 দ্বারা 3, 5 × 100, 3/20। তাহলে 15% সমান কত পেলাম? 3/20। এখান থেকে দেখো 20%-এর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার? 20% মানে আমরা জানি 1/5। কেমন করে? 20/100, কাটাকাটি করতে গেলে 1/5। 24%-এর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার? 24/100, কাটাকাটি করতে গেলে 4 দ্বারা 4 × 6 = 24, 4 × 25 = 100 সমান 6/25। তার মানে প্রথম যখন আমার 15% ছাড় দিচ্ছে, তার মানে কত হচ্ছে? 3/20। তার মানে 20 টাকা যদি বস্তুটার দাম হয়, তার মানে 3 টাকা ছাড় দিয়ে বিক্রি করে, তার মানে বস্তুটার দাম হয়ে যাবে 17। তারপর দিচ্ছে 20% মানে কত? 5 টাকাতে 1 টাকা ছাড় দিচ্ছে, তার মানে বস্তুটার দাম যদি 5 টাকা হয় তাহলে 1 টাকা ছাড় দিবে, কত হয়ে যাবে স্যার? 4 টাকা। তারপরে দিচ্ছে 25 টাকাতে 6 টাকা ছাড়, বস্তুটার দাম যদি 25 টাকা হয় তাহলে 6 টাকা ছাড় হবে, তার মানে কত হয়ে যাবে স্যার? 19 টাকা। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, কত হয়ে যাবে? 5 × 100 আর 25 দ্বারা গুণ করলে 2500, আর এটা যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 4 × 7 = 28, 8 হাতে হলো 2, 4 × 4 = 2, 6, 6 × 19। তার মানে আমরা পেয়ে গেলাম বস্তুটার দাম ছিল আগে এত টাকা, আর হ্রাস ছাড় দেওয়ার পরে বস্তুটার দাম হয়ে যাবে এত টাকা। তাহলে বস্তুটার মার্কেট প্রাইস পেয়ে গেলাম এত, আর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম এত। তাহলে আমাকে প্রশ্নে কি বলছে যে নিচের কোন ছাড়টি একক ছাড়ের সমতুল্য হবে? তাহলে এটাকে আমরা গুণ করে দেখব, 68 আর 19, তাহলে গুণ করলে কত হবে? তাহলে 8 × 9 = 72, 2 হাতে হলো 7, 6 × 9 = 54, আর সাথে হয়ে যাবে কত? 54, আর সাথে হয়ে যাবে 61 × 8, 6, 2, 9, 12, 1200 কত হয়ে যাচ্ছে স্যার? 92। তার মানে এটা গুণ করলে পেয়ে যাব আমরা 1292। তার মানে 2500 টাকা মার্কেট প্রাইস ছিল, বিক্রি করছে 1292। তাহলে কত টাকা ছাড় দিচ্ছে স্যার? ছাড় দিচ্ছে 2500 বিয়োগ 1292। তার মানে কত টাকা ছাড় দিচ্ছে? 10, 8, 0, 5 থেকে 3 বাদ হয়ে যাবে 2, আর এখান থেকে 1 বাদ 1, তার মানে 1208 টাকা ছাড় দিচ্ছে। কত টাকা ছাড় দিচ্ছে? 1208 টাকা ছাড় দিচ্ছে। তাহলে বলছে যে কোন একক ছাড়ের সমতুল্য হবে? তার মানে এতগুলো ছাড়, 15%, 20%, 24% ছাড় দেওয়ার পরে কত টাকা ছাড় পাচ্ছে? 1208 টাকা। তবে এই 1208 টাকাটা কত টাকার মধ্যে ছাড় পাচ্ছে? 2500 টাকার মধ্যে। তাহলে 1292 এর মধ্যে কত পাবে স্যার? 1292 এর মধ্যে কত পাবে? আমরা এখান থেকে ক্যালকুলেট করব, করে আমরা অ্যান্সার বের করব। তাহলে যে যত পার্সেন্ট পাবো, তাহলে আমরা যত, আচ্ছা না না, সরি 1292 বলছি। তাহলে 1208 টাকা ছাড় পাচ্ছে এতর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত পাবে? 100%-এর মধ্যে। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটবে। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত পেয়ে যাবো স্যার? 4 × 25 = 100, আর 8 × 25 = 200, 3 × 25 = 75 কিছু পার্সেন্ট, 48.3% পাবো। তাহলে 48.32 রয়েছে একমাত্র সি দাগের অপশানে। তাহলে 48.32 কোথায় রয়েছে স্যার? সি অপশানে। তাহলে সি অপশান উইল বি দা কি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে এত 15%, 20%, 24% ছাড় না দিয়ে যদি আমি সোজা 48.3% ছাড়টা দিই, তাহলে এই ছাড়ের সমান হয়ে যাবে। তাহলে কিভাবে বের করব? প্রত্যেকটার আমরা ফ্র্যাকশন বের করব। তার মানে নিচে যেটা থাকবে সেটা যদি বস্তুটার মার্কেট প্রাইস হয়, তাহলে 3 টাকা ছাড় দিয়েছে, এত টাকাতে বিক্রি করছে। যতগুলো ছাড়ের কথা বলবে প্রত্যেকটা একটা পরপর বসাবো, দিয়ে গুণ করব। গুণ করে আমরা এটা পাবো মার্কেট প্রাইস, এটা পাবো সেলিং প্রাইস। এত টাকার জিনিস বিক্রি করছে, এততে ছাড় দিচ্ছে, তাহলে কত? এটা থেকে এটা বাদ দিয়ে দাও, এত টাকায় ছাড় দিচ্ছে। কতর মধ্যে? 2500-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত দেবে কাউন্ট করব, হয়ে যাবে আমাদের অ্যান্সার। একেবারে খুব সহজ প্রশ্ন। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো নেক্সট প্রশ্ন কি বলছে? প্রত্যেকে করবে, চলো দেখি করে দেখাও। প্রত্যেকে করবে, খুব সুন্দর প্রশ্ন রয়েছে। তোমাদেরকে সময় দিলাম 10 সেকেন্ড, তোমরা 10 সেকেন্ডের মধ্যে করবে। খুব সহজ, একেবারে সহজ প্রশ্ন রয়েছে। চলো করো দেখি, প্রত্যেকে অ্যান্সার করবে আজকে। চলো প্রত্যেকে করো অ্যান্সার, প্রত্যেকে করার চেষ্টা করবে স্যার অ্যান্সার।
কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 2300 টাকার সুদ 483 টাকা হবে? খুব সুন্দর প্রশ্ন। দেখো আমাকে টাইম বের করতে বলেছে, বলেছে কত বছরে। তাহলে সুদের হারটা কত বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার 10%, আর 10% মানে কি জানি আমরা, 1/10, 1/10 এটা আমরা জানি। এবার আমাকে কি বলছে যে তার 10 মানে কি পেলাম, যে 10 টাকা যদি তোমার মূলধন হয় তাহলে সুদটা পাবে 1 বছর পরে কত টাকা, 1 টাকা। তাহলে সুদে আসলে কত হয়ে যাবে স্যার, মূলধন প্লাস সুদ 11 টাকা হয়ে যাবে। 11 টাকাটা কি অ্যামাউন্ট, অর্থাৎ সুদে আসলে হয়ে যাবে আমার কত টাকা স্যার, 11 টাকা। তাহলে মূলধন যদি 10 টাকা হয় তাহলে সুদে আসলে হয়ে যাবে আমার 11 টাকা। এবার আমাকে প্রশ্নে কি বলছে, কত বছরে 2300 টাকার সুদ, কত টাকা, মূলধনটা বলে দিয়েছে আমার 2300 টাকা। 2300 টাকার সুদ অর্থাৎ ইন্টারেস্টটা বলে দিয়েছে 483 টাকা হয়ে যাবে। কত বলেছে, 483 টাকা হয়ে যাবে। তার মানে দেখো মূলধন বলছে এত, সুদ বলছে এত টাকা হবে, তার মানে সুদে আসলে কত হবে স্যার, যোগ করে দাও, 2 7 8 3 783 টাকা। তার মানে অ্যামাউন্টটা কত হয়ে যাবে আমার, 783। তার মানে 2300 টাকা, 2300 টাকা কত বছরে আমার 783 হবে, 783 হবে। যদি এই 10 টাকাটা 1 বছরে, 10 টাকাটা 1 বছরে কত হয়ে যায়, 11 হয়ে যায়। তার মানে কি বলেছিলাম, এই ফ্র্যাকশন থেকে যেটা পাবো আমরা, এই 10 টাকাটা হয়ে যাচ্ছে 11 কত বছরে, 1 বছরে। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলেছে, বার্ষিক মানে কি 1 বছরে, 1 বছরে 10 টাকাটা হয়ে যাচ্ছে 11 টাকা। তাহলে 2300 টাকাটা কত বছরে হবে, 783 টাকা। তাহলে আমরা ধরে দেব টি বছরে। তাহলে এপারে যে আমরা ফ্র্যাকশন থেকে যেটা পাবো তার পাওয়ারে টি করে দেবো। তাহলে এখান থেকে দেখো এটা কাটাকাটি করবে, পেয়ে যাবে 11/10 তার স্কোয়ার। কাটাকাটি করার পরে যে সংখ্যাটা পাবে 121/100 পাবে। তাহলে 121 কার স্কোয়ার, 11 স্কোয়ার, আর নিচে পাবে 100 কার স্কোয়ার, 10 স্কোয়ার। তাহলে সেটাকে ঘিরে স্কোয়ার লিখবো, সমান 11/10 তার পাওয়ারে কি স্যার, টি। তাহলে দেখো এখান থেকে এটা এটা কাটবে, টি ইকুয়াল টু কত হয়ে যাবে, 2। তার মানে কত বছরে স্যার, 2 বছরে। তার মানে আমরা পেয়ে যাব যে 2 বছরে এই টাকাটা 2300 টাকাটার সুদ 483 টাকা হয়ে যাবে। খুব সুন্দর, একেবারে সহজ প্রশ্ন। আমাদের করার নিয়মটা দেখে নিলে, এখান থেকে ফ্র্যাকশন থেকে ডাইরেক্টলি লিখবো 1/10। তাহলে 10 টাকা যদি মূলধন হয় 1 বছর পরে 1 টাকা সুদ হচ্ছে, মানে অ্যামাউন্টটা হয়ে যাবে 11 টাকা। 10 টাকা হয়ে যাচ্ছে 1 বছরে 11, তাহলে 2300 টাকা কত বছরে এত টাকা হবে, তারপর আমরা ধরবো টি বছরে। তাহলে এবারে টি বসিয়ে দেবো উপরে, এটা কাটাকাটি করে দেখবে 11/10 স্কোয়ার পাবে। তাহলে টি এর ভ্যালুটা এখান থেকে 2 বছর পেয়ে যাবে। একেবারে সহজ প্রশ্ন। যতগুলো চক্রবৃদ্ধি সুদে যতগুলো আমার সময় বের করতে পারবে, সোজা এই নিয়মে বসিয়ে দিবে, সেকেন্ডের মধ্যে উত্তর বেরিয়ে যাবে। এই মেথডটা বারবার তোমরা প্র্যাকটিস করে নেবে। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো কি বলছে নেক্সট প্রশ্ন আমার, কিছু লেবু 2 টাকায় 3টি করে কেনে এবং 2টি লেবু 3 টাকা করে বিক্রি করে, লাভের শতাংশ কত? তাহলে আমাকে প্রশ্নে বলছে যে কিছু লেবু 2 টাকায় 3টি করে কিনছে আর 3 টাকায় 2টি করে বিক্রি করছে। 2টি লেবু 3 টাকায় করে বিক্রি করলে তাহলে কত শতাংশ লাভ হবে? তাহলে এই টাইপের স্যার যখনই প্রশ্ন দেখতে হবে, খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে কি করবে, কিভাবে করবে দেখে নাও। আমরা সোজা লিখব বস্তু, বা যারা ইংরেজিতে লিখতে চাইলে আর্টিকেল, এ ফর আর্টিকেল, আর একবারে লিখব মূল্য। বা তোমরা যদি সময় বাঁচাতে চাও তাহলে লিখবে পি ফর প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি, মূল্য। তার মানে এখানে লিখবো ক্রয় মূল্য বা সিপি কস্ট প্রাইস, আর নিচে লিখবো বিক্রয় মূল্য বা ইএসপি, যেটাকে বলি আমরা সেলিং প্রাইস। তার মানে দেখো কিনছে ক টাকায় কটি করে স্যার, বলছে 2 টাকায় 3টি করে কিনে। কত টাকায়, 2 টাকায়। তাহলে মূল্যটা কত বলে দিয়েছে, 2। তার মানে মূল্যর নিচে 2 বসবে। আর কার লাইনে বসবে, ক্রয় মূল্য। যেহেতু কিনছে 2 টাকায় কটা করে লেবু, 3টা। তার মানে বস্তু কটা কিনছে, 3টা। তার মানে বস্তুর জায়গাতে 3 বসে দেয়। এবার বিক্রি করছে কত টাকায়, 3 টাকায় 2টি করে। 3 টাকায় 2টি করে, 2টি লেবু 3 টাকা করে। তার মানে লেবু কটা লেবু, 2টা লেবু বিক্রি করছে। বস্তুর জায়গাতে লেবুর কোয়ান্টিটিটা বসিয়ে দেবো 2। আর বিক্রি করছে কততে স্যার, বিক্রি করছে 3 টাকাতে। তার মানে মূল্যর জায়গাতে 3 বসিয়ে দেবো। এখান থেকে আমরা এবার ক্যালকুলেশন করব। এখানে 3টা বস্তু কিনছে 2 টাকাতে, বিক্রি করছে 2টা বস্তু 3 টাকাতে। তার মানে আগে আমরা বস্তুটাকে সমান করব। কিভাবে সমান করব, নিচেরটা দ্বারা উপরে গুণ করবে, উপরেরটা দ্বারা নিচে গুণ করবে। তাহলে 2
3। তার মানে এখানে যেহেতু 2 দ্বারা গুণ করলে তাহলে এখানেও 2 দ্বারা গুণ করো, এখানে 3 দ্বারা গুণ করলে তার মানে এখানেও তুমি 3 দ্বারা গুণ করো, তাহলে এখানে কত পেয়ে গেলে 6, এখানে 6 পেয়ে গেলে, এখানে কত পেলে 4, এখানে কত পেলে 9। তার মানে 6টা বস্তু কিনছে, দেখো 6টা বস্তু তুমি কিনছো 4 টাকায় আর 6টা বস্তু বিক্রি করে দিচ্ছ 9 টাকা দিয়ে, তাহলে কত টাকা লাভ করছো স্যার? 5 টাকা লাভ করছো। কত? 5 টাকা লাভ করছো ক টাকার জিনিস বিক্রি করে? 4 টাকার জিনিস বিক্রি করে। তাহলে শতাংশ কত? পার্সেন্টেজ কত? 4 25-এ 100, 5 25-এ 125%। তার মানে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে স্যার? 125 লাভে। একেবারে সেকেন্ডের মধ্যে উত্তর হবে। তোমরা এইভাবে করবে, মেথডটা মনে রাখো। লেবুর জায়গাতে কলম দিতে পারে, কলমের জায়গাতে আর অন্য কিছু দিতে পারে, এভাবে তোমাকে দিতে পারে। তাহলে সোজা বস্তু আর মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এভাবে বসে বস্তুটাকে সমান করে তোমরা সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারবে। চলো চলো নেক্সট প্রশ্নটা করো তো দেখি, তোমরা প্রত্যেকে করবে অ্যান্সার, পরের প্রশ্নের অ্যান্সার করো। প্রশ্ন কি বলছে স্যার আমার? দেখো প্রত্যেকে পড়বে প্রশ্ন। একটি বস্তুর মূল্য 30% বৃদ্ধি পায় এবং তারপর 30% হ্রাস পায়, তাহলে বস্তুর চূড়ান্ত মূল্যে মোট কত শতাংশের পরিবর্তন হবে আমাকে জিজ্ঞাসা করেছে। একেবারে সহজ, জনসংখ্যা বৃদ্ধি আর হ্রাসের যেভাবে অঙ্কগুলো করো একেবারে সেম সেইভাবে করো। প্রথমে 30% বৃদ্ধি পাচ্ছে, 30% কি করছে স্যার? বৃদ্ধি পাচ্ছে, তারপরে আবার 30% কমে যাচ্ছে। বস্তুটা 30% বৃদ্ধি হওয়ার পরে আবার 30% কমে যাচ্ছে। তার মানে দেখো 30% বৃদ্ধি পাওয়া মানে কি 30/100, তার মানে 0 0 কাটলে হয়ে যাবে 3/10। তার মানে যদি বস্তুটা যদি মূল্য 10 টাকা হয় তার মানে 30% বৃদ্ধি পাচ্ছে। প্রথমে কি বলেছে আমাকে? 30% বৃদ্ধি পায়, মানে 10 টাকাতে 3 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বস্তুটার দাম কত হয়ে যাবে? 13 টাকা। এবার কি বলছে? 30% হ্রাস পায়, 30% মানে কত পেলাম? 3/10। তাহলে বস্তুটার মূল্য যদি 10 টাকা হয় তাহলে 3 টাকা কমে যাবে, তার মানে কত টাকা হয়ে যাবে স্যার? 3 টাকা কমে গেলে হয়ে যাবে 60 টাকা। তাহলে ফাইনাল দেখো কত হচ্ছে? 10 10-এ 100, তার মানে বস্তুটার মূল্য আমরা কত পেলাম? 100। আর বৃদ্ধি এবং হ্রাসের ফলে বস্তুটার মূল্য কত হচ্ছে? 3 7-এ 21-এর 1 হাতে থাকলো 2 2 9 91 টাকা। তার মানে বস্তুটার মূল্য আগে ছিল 100 আর 30% বৃদ্ধি এবং 30% হ্রাসের পরে হয়ে গেছে 91। তাহলে দেখো তো 100 থেকে 91 কত কমেছে স্যার? 9 কমেছে। কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে শতাংশতে কত? অর্থাৎ শতকরায় কত? অর্থাৎ 100-তে কত? 0 0 কাটবো, 9% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একেবারে সেকেন্ডে করার মতো উত্তর ছিল। কি বলছে? কোথায় রয়েছে 9%? 9% কি হয়েছে? হ্রাস পেয়েছে। বৃদ্ধি আবার করে দেবে না, ইনক্রিজ করবে না, ডিগ্রিজ। দেখো ডিগ্রিজ অর্থাৎ কমে গিয়েছে। কোথায় আমার রয়েছে? ডিগ্রিজ 9%। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলে? যদি k+3, k+2, k3k-7, 2k-3 প্রদত্ত ক্রমের অনুপাতে হয় তাহলে চতুর্থ সমানুপাতের সর্বনিম্ন মান কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। প্রচুর মানে খুব সহজ প্রশ্ন। দেখো আমাকে 4টা সংখ্যা দিয়ে দিয়েছে আর বলেছে যে যদি কার অনুপাতে হয়? অনুপাতে হয়, ক্রমে অনুপাতে হয়। অনুপাতে কিভাবে সাজাবো? 4টা সংখ্যা দেওয়া আছে। তাহলে দেখো প্রথমটা কত? k+3 অনুপাত। দ্বিতীয়টা কত বলেছে আমাকে স্যার? দ্বিতীয়টা বলেছে k+2, k+2। এবার হয়ে যাবে সমানুপাত বা সমান। 3 নম্বর সংখ্যা কি বলেছে আমাকে? 3 নম্বর সংখ্যা বলেছে 3k-7, 3k-7 অনুপাত হয়ে যাবে। 4 নম্বরটা কি বলেছে আমাকে? 2k-3, 2k-3। তার মানে আমরা প্রথমে অনুপাতে সাজিয়ে নিলাম। প্রথম সংখ্যাটা অনুপাত, দ্বিতীয় সংখ্যাটা সমানুপাত, তৃতীয় সংখ্যাটা অনুপাত, চতুর্থ সংখ্যাটা। এবার বলেছে তাহলে চতুর্থ সমানুপাতিকের সর্বনিম্ন মান কত হবে? তাহলে এইটা আমার 4 নম্বর পদ যেটা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। তাহলে এই চতুর্থ সমানুপাতির সর্বনিম্ন মান অর্থাৎ সবচেয়ে কম মানটা আমাদের কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো এটা কি লিখতে পারি আমরা? k+3 অনুপাত মানে কি বাই আকারে লেখা, k+2 সমান এখানে কত রয়েছে? 3k-7, তাহলে নিচে কত হয়ে যাবে স্যার? 2k-3, 2k-3। তাহলে এখান থেকে স্যার দেখবে কোনাকুনি গুণ করবে, এই কোনাকুনি গুণ করবে, এখান থেকে কি এর ভ্যালু বের করবে, অনেক বড় হয়ে যাবে। দেখো এখান থেকে সোজা আমরা এটা সমান এটা লিখব, যেহেতু আমাকে চতুর্থ সমানুপাতির মানটা বের করতে বলেছে। দেখো k+3 = 3k-7, এখান থেকে k এর ভ্যালুটা বের করো। তাহলে k, এই 3k এটা মাইনাস করে দিব এপারে,
3কে আনলে মাইনাস হয়ে যাবে, 3কে ইকুয়াল টু -7, এই +3রা ওপারে গেলে হয়ে যাবে -3। তার মানে কে আর 3কে এখান থেকে হয়ে যাবে -2কে, এখানে কত হয়ে যাবে স্যার -10। তাহলে যদি কাটি তাহলে মাইনাস মাইনাস কাটবে, তাহলে 2 দ্বারা 5, তাহলে কে এর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার 5। তাহলে আমাকে বলেছে যে চতুর্থ সমানুপাতির সর্বনিম্ন মানটা কত হবে। তার মানে সর্বনিম্ন মান দেখে নাও, বসে নাও। চতুর্থ সমানু কত ছিল 2k - 3, তার মানে 2k অর্থাৎ 2 এর জায়গাতে কত, কে এর জায়গাতে কত বসিয়ে দিব 5, তাহলে 5 বসালে কত হয়ে যাবে স্যার 5 2 10 বিয়োগ 3 সমান হয়ে যাবে 7। তার মানে চতুর্থ সমানুপাতির সর্বনিম্ন মানটা কত হয়ে গেল স্যার আমাদের, চতুর্থ সমানুপাতির সর্বনিম্ন মানটা হয়ে গেল 7 +7। কিন্তু +7 কোথায় রয়েছে স্যার, দেখো ডি দাগে, অপশন ডি উইল বি দ্য কারেক্ট। অর্থাৎ তোমরা এইভাবে করতে পারবে অঙ্কগুলো। চলো নেক্সট প্রশ্ন দেখবে। যে কোনো উপরের একটাকে সমান করে দিব, করে দিয়ে আমরা অ্যান্সার বের করে নেব কে এর মান। আর কে এর মান যখনই বেরিয়ে গেল আমাদের, তখন চতুর্থ সমানুপাতিতে গিয়ে কে এর মানটা বসিয়ে দিব। চলো কি বলছে, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 20% বৃদ্ধি পায়। একটি শহরের জনসংখ্যা বার্ষিক কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে স্যার, 20% করে বৃদ্ধি পায়। 4 বছর আগে জনসংখ্যা ছিল 62,500, তাহলে বর্তমান জনসংখ্যা কত আমাকে জিজ্ঞাসা করেছে। আমি অর্ধেক অঙ্ক করিয়ে দিব, অর্ধেক থাকবে তোমাদের হোমওয়ার্ক। অর্ধেকটা আমি বলে দিচ্ছি, খুব সহজ প্রশ্ন, কারণ এই টাইপের অঙ্ক বৃদ্ধি আর হ্রাস থেকে আমি কিন্তু 3টা অলরেডি আজকের টাইপে পেয়ে গেলাম। একটা পার্সেন্টেজ থেকে পেলাম, শতকরা চ্যাপ্টার থেকে, একটা লাভ ক্ষতি থেকে পেলাম, এবং একটা জনসংখ্যা রিলেটেড, এটাও পার্সেন্টেজের মধ্যেই পড়লো টপিকটা। তাহলে দেখো কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে স্যার, 20% করে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক বছর 20% করে বৃদ্ধি পায়, তার মানে 1/5, 20/100। 20% মানে কি 20/100, কাটাকাটি করতে গেলে 1/5 পাবে। অর্থাৎ 4 বছরের আগে, অর্থাৎ বছরের শুরুতে যদি 5 জন থাকে, তাহলে 1 জন বৃদ্ধি পেয়েছে। কি বলে 20% বৃদ্ধি পায়, মানে 1 বছরে বৃদ্ধি পাচ্ছে 1 জন, তার মানে বছর শেষে কতজন হয়ে যাবে 6 জন। এভাবে কত বছরের হিসাবের কথা বলেছে 4 বছরে, তাহলে 4 বার লিখে দাও, 5 5 6 5 6, তাহলে কত হয়ে যাবে, গুণ করে দেব, 5 × 25, 5 × 625, আর এটা কত হয়ে যাবে 36 × 36, তাহলে 36 এর স্কোয়ার কত হয়ে যাবে স্যার, 36 × 36 করলে 6 6 34 6, হাতে থাকলো 3 3 6 18 18 2 36, আর 3 39 9, হাতে থাকলো 3 3 3 9, 10 11 12, 1296। তার মানে এটি গুণ করলে গেলে হয়ে যাবে আমার 1296। তার মানে 4 বছর আগের শুরুতে ছিল এত, আর শেষে হচ্ছে এত। 4 বছর শেষে অর্থাৎ বর্তমানে, 4 বছর আগে ছিল আমার এত 625, আর এখন রয়েছে অর্থাৎ 4 বছর পরে অর্থাৎ বর্তমানে রয়েছে কত 1296। তাহলে বলছে বর্তমান জনসংখ্যা কত, আর আমাকে প্রশ্নে বলে দিয়েছে 4 বছর আগের জনসংখ্যা 62,500। তার মানে এই আগে 4 বছর আগে কত পেলাম 625, তার মানে এই 625 এর ভ্যালুটা বলছে আমার 62,500কে। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে 62,500/625। তাহলে বলছে বর্তমান জনসংখ্যা, তাহলে এটা কি পেলাম আমরা বর্তমান, তার মানে বর্তমানের ভ্যালুটা কত হয়ে যাবে 1296 এর 62,500/625 ইন্টু 1296 করে দিলে কত হয়ে যাবে স্যার, দেখো 625 দ্বারা 625কে কাটবো, 1 পরে দুটো সংখ্যা শূন্য ছিল, শূন্য বসিয়ে দিব। তাহলে উপরে আছে 100 গুণিত 1296, তাহলে কত হয়ে যাবে স্যার 1296, পরে দুটো শূন্য লাগিয়ে দাও। 100 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণ করো বা 10 দ্বারা গুণ করো, সেই সংখ্যাটা বসিয়ে যটা শূন্য থাকবে তটা বসিয়ে দাও। তাহলে 100-র পরে 100তে কটা শূন্য রয়েছে দুটো, তাহলে দুটো শূন্য লাগিয়ে দাও। তাহলে 1,29,600, তাহলে 1,29,600 হচ্ছে সি অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখবে স্যার। আশা করি তোমরা এখন প্রত্যেকটা অঙ্ক করতে পারছো এবং ঠিকঠাকভাবে। যারা প্রথম থেকে চালিয়ে এসছো প্র্যাকটিস সেটটা অলরেডি আজকে 32 অর্থাৎ 31 বা 32 নম্বর প্র্যাকটিস সেট হচ্ছে আজকে আমাদের। তোমরা যারা প্রত্যেকটা প্র্যাকটিস সেট করে নিয়েছো, তারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস করতে পারছো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে পরিচিত হয়ে গেছে। আমাদের সামনেই রয়েছে পরীক্ষা, শেষ অঙ্কটা করানোর আগে আমি কিছু কথা বলে নিই তোমাদেরকে। জীবনে স্যার খুশি থাকার উপায় হচ্ছে
একটা কথা মনে রাখবে যে জীবনে খুশি থাকার উপায় হচ্ছে, তুমি গ্রামের দিকে কি হয় আমাদের, যে গ্রামের দিকে তুমি যদি 1 বছর বা 2 বছর বাড়িতে বসে থাকো, পড়াশোনা করো, তোমার যদি সিলেকশন না হয়, তাহলে দেখবে গ্রামের এতই স্বভাব খারাপ, গ্রামের মানুষদের দেখবে, বাড়ির পাশের মানুষদের তোমাকে নিয়ে আলোচনা শুরু করবে যে এই ছেলেটা কিছু করে না, বাড়িতে বসে থাকছে, ঘুরে বেড়াচ্ছে, এই করছে। তুমি যে কাজগুলো করো না সেগুলো তোমার কথা বলে দিবে যদি সিলেকশন না হয়। তাহলে যখনই তোমাকে কেউ এই টাইপের কিছু কথা বলবে বা তোমার কানে এই টাইপের কোনো কথা আসবে, তখন সেটাকে ইগনোর করবে। খুশি থাকার সবচেয়ে বড় উপায় হচ্ছে ইগনোর করতে শেখো। কে কি বলছে আমি নিজে দেখতে যাব না, নিজের কাজ 100%-এর সঙ্গে আমরা করে যাব। যে কাজটা আমি করছি 100%-এর সঙ্গে করে যাব, সেই কাজের প্রতি আমি নিজের 100% দেব। তারপরেও যদি না হয় তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই স্যার, হয়নি, না হোক, দরকার নেই আমার সেটা, অন্য কিছু করব। কোনো কাজকে এত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে? আমি নিজের 100% দিলাম, হলো তো ভালো, না হলো তো অন্য কিছু করব। আমার জন্য কাজটা, কাজের জন্য আমি তো না, কাজটাকে আমি ডিসাইড করেছি। এই যে তোমরা পড়াশোনা করছো, তোমরা যারা ডিফেন্সে যেতে চাইছো, দেশ সেবায় নিযুক্ত হতে চাইছো, বা যে কোনো কাজের জন্য আমি কথা বলছি, তুমি কোন কাজটা করবে সেটা তুমি ডিসাইড করলে। কাজ তো ডিসাইড করেনি যে তোকে এটাই করতে হবে এবং আমাকে চুজ করে নিতে হবে। সেই জন্য কাজকে তুমি চুজ করেছো, সেই জন্য না হলে হলো তো ভালো, না হলে তো কোনো ব্যাপার নাই, অন্য কিছু আছে আরও, সেগুলো কিছু করে নেব। সেই জন্য জীবনে সেকেন্ড অপশন নিয়ে চলবে, যে এটা না হলে সেটা করে নেব। সবসময় সেকেন্ড প্ল্যানিং নিয়ে চলবে স্যার, জীবনে সুখী থাকবে। এটা হলো না তো ওটা করে নেব, যেন পরে এরকম না হয় যে হলো না তো সেটার জন্য আমি দুঃখ করব, কষ্ট পাবো, সেটাকে নিয়েই মাথার মধ্যে থাকবে, ইস হলো না, আর একটু করলে হয়ে যেত, এই টাইপের যেন ফিলিংস না আসে। এই জিনিসটা তোমাকে একেবারে নষ্ট করে দেবে। সেই জন্য মনে রাখবে, হলো তো ভালো, না হলো তো অন্য কিছু করে নেব। আর যে কাজটা করছো নিজের 100% দিয়ে করবে, নিজের একেবারে 100% দিয়ে করো, হলে ভালো, না হলে আরও ভালো, অন্য কিছু করে নেব। চলো, কি বলছে, একজন ডিলার এমন একটি বস্তুর ওপর 25%, আচ্ছা কি বলছে প্রশ্ন আমার, একজন ডিলার এমন একটি বস্তুর ওপর 25% অতিরিক্ত ছাড় দেয়, ইতিমধ্যে চিহ্নিত মূল্যের ওপর 20% ছাড় রয়েছে। অর্থাৎ এমন একটা বস্তুর উপরে 20% 25% ছাড় দিচ্ছে, যার উপরে অলরেডি আমার 20% ছাড় রয়েছে। তাহলে বলছে যদি একজন ক্রেতা বস্তুর জন্য 1500 টাকা প্রদান করে, তাহলে চিহ্নিত মূল্য কত হবে? খুব সুন্দর প্রশ্ন। 25% ছাড় দিচ্ছে কোন বস্তুর ওপর? যেই বস্তুর ওপর অলরেডি সে 20% ছাড় দিয়ে রয়েছে, তার মানে পরপর ডিসকাউন্ট, অর্থাৎ ধারাবাহিক ছাড়। একবার 25%, একবার 20%, একেবারে সহজ প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম একই টাইপের। আমি কি বলেছিলাম, পরীক্ষা হলে গিয়ে দেখবে সব কিছু ঘুরে ফিরে একই টাইপের। প্র্যাকটিসটা আমাদের এরকম হয়ে যাবে যে সব কিছু প্রশ্ন আমাদেরকে একই মনে হবে। তাহলে দেখো 25% মানে কি 1/4, তাই তো? 20% মানে কি 1/5। তাহলে বস্তুটার দাম যদি 4 টাকা হয়, 1 টাকা ছাড়ে, অর্থাৎ মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। তার মানে বস্তুটার মার্কেট প্রাইস যদি 4 টাকা হয়, অর্থাৎ বাজার মূল্য 4 টাকা হয়, 1 টাকা ছাড় মানে 3 টাকায় বিক্রি করছে। এখানে 5 টাকা যদি হয় তাহলে 1 টাকা ছাড়ে মানে 4 টাকায় বিক্রি করতে, 4 5 20, 3 4 12। তাহলে আমাকে বলছে বস্তুটার জন্য কত টাকা সে পে করেছে কিনতে গিয়ে? 1500 টাকা। তাহলে এখানে সেলিং প্রাইসটা কত পেলাম? এখানে দিচ্ছে হচ্ছে কত? 12 টাকা। তার মানে এই 12-র মানটা হয়ে যাচ্ছে আমার কত? 2500। তাহলে একের মান কত হয়ে যাবে? 2500/12 ইন্টু কার মান বলেছে? বস্তুটার বাজার মূল্য কত? তাহলে বাজার মূল্য ইন্টু 20, 20 করে দাও, তাহলে কত হয়ে যাবে স্যার? এবার দেখে নাও। যা 25% অতিরিক্ত ছাড় দেয়, ইতিমধ্যে চিহ্নিত মূল্যের ওপর 20% ছাড় রয়েছে। ক্রেতা বস্তুর জন্য এত টাকা প্রদান করেন, তাহলে বস্তু চিহ্ন, আচ্ছা একবার দেখে নিই। 4 টাকা যদি হয় 25% ছাড় মানে 4 টাকাতে 1 টাকা ছাড়, 4 টাকাতে একটা 3 টাকা, 5 টাকাতে একটা ছাড় 4 টাকা, 3 4 12, 4 5 20, 20তে 12 টাকা, 20 টাকার জিনিস বিক্রি করছে 12 টাকাতে। তার মানে আচ্ছা এখান থেকে কাটাকাটি করবো, 2 দ্বারা 6 বা 4 দ্বারা, দেখো 3 4 12, 4 দ্বারা 5, 3 দ্বারা 3 8 24, আচ্ছা হচ্ছে না তো, এটা 2500 × 5/3 হবে, 2500
ইন্টু 5/3। দেখো তো দশমিকে কোনো উত্তর রয়েছে কি? দশমিকে তো উত্তর নেই। একটু গন্ডগোল মনে হচ্ছে প্রশ্নটা স্যার, 20% ছাড় রয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা পরে দেখবো স্যার, একটু মনে হচ্ছে গন্ডগোল রয়েছে কোথাও। অপশনে ভুল রয়েছে, তোমরা এই অঙ্কটা করবে, করে আমাকে অ্যান্সার করবে। চলো পরের প্রশ্নের, একটু গন্ডগোল রয়েছে, অপশনে হয় গন্ডগোল রয়েছে, না হয় প্রশ্নের মধ্যে কোনো লাইনে প্রবলেম রয়েছে। তোমরা প্রত্যেকে করে আমাকে দেখাবে অঙ্কটা। চলো আমি দেখবো, একবার দেখে নেব ক্লাস শেষে কি বলছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাজক এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25 হয়, তাহলে বলছে যে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা কত। খুব সুন্দর প্রশ্ন। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু, ভাজক কত বলে দিয়েছে, ভাজক বলে দিয়েছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাকে বলেছে 25 হয়, তাহলে বলেছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা কত, এক্স মাইনাস ওয়াই সমান কত হবে জিজ্ঞাসা করে। খুব সুন্দর প্রশ্ন। দেখো প্রথমে তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখবো, ভাজক মানে কি বাই হয়ে নিচে, তার মানে এর নিচে এটাকে পাঠিয়ে দাও, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 25। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি স্যার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা হচ্ছে স্যার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে লিখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, বাই নিচে কি ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে গেল 25। তাহলে প্লাস প্লাস কাটলো, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা কত পেয়ে গেলাম স্যার 25। তার মানে কি জিজ্ঞাসা করেছিল এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা কত পেয়ে গেলাম স্যার 25। তার মানে 25 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তাহলে এখান থেকে আজকের প্র্যাকটিস সেটটা আমাদের শেষ হচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো প্রত্যেকটা জিনিস, এবং আগের অঙ্ক যেটা ছিল সেটাতে হয়তো একটু অপশানে গন্ডগোল রয়েছে, নাহলে আমি কোনো জায়গাতে ক্যালকুলেশন আমি এক্সট্রা করছি। তোমরা প্রত্যেকে একবার দেখে নেবে, প্রশ্নটা একবার দেখবে, দেখে করার চেষ্টা করবে, এবং করে অ্যান্সার কত হচ্ছে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে, এবং আমি দেখবো একবার ক্লাস শেষে চেক করবো অঙ্কটা, কোনো জায়গাতে ভুল থাকলে আমি কারেকশান করে পরের ক্লাসে তোমাদেরকে করে দেখিয়ে দেবো, করে নেব অঙ্কটা। তাহলে স্যার ক্লাস শেষ হয়ে যাচ্ছে আমাদের, তোমরা তাড়াতাড়ি করে একবার রিভিশন করে নাও ক্লাসটাকে, খাতাতে কতগুলো অঙ্ক করলে, কোনগুলোতে আটকেছো, প্রত্যেকটা প্রশ্ন তুমি একবার দেখে নাও যে কোন জায়গাতে আটকেছো এবং কেন আটকেছো, কোন জায়গাটা তোমাকে ইমপ্রুভ করা দরকার, সেই জায়গাটা তুমি একবার চেক করে নাও, তাহলে সেই ভুলটা আর হবে না। চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত।